আসসালামু আলাইকুম। আমি রওশন আক্তার চৌধুরী। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এই বিষয়টির নবম দশম শ্রেণীর এই বিষয়টির পঞ্চম অধ্যায়ে বায়ুমণ্ডল নিয়ে তোমাদের কাছে একটি পাঠ উপস্থাপন করব। আমরা কিছু ছবি দেখছি না? ছবিগুলো কেমন দেখছি? হ্যাঁ, মনে হচ্ছে যে একটি ছবিতে সূর্যের আলোটা তীব্রভাবে দেখা যাচ্ছে, একটিতে বেশ মেঘ দেখা যাচ্ছে, আরেকটিতে দেখতে পাচ্ছি কিছু দাগ দিয়ে কিছু স্তরের নাম লেখা আছে। এই সবগুলো ছবি আমাদেরকে যেই পাঠ্যের বিষয়টি মনে করিয়ে দিতে চাচ্ছি সেটি হলো বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সাথে যেই পাঠটি উপস্থাপন করব সেটি হলো বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আমরা যে পৃথিবীতে আছি সৌরজগতের একটি গ্রহ। তোমরা পূর্ব পাঠে পড়েছ এই গ্রহে জীবের অস্তিত্ব মেলে। পৃথিবীতে কেন জীবের অস্তিত্ব মেলে কখনো কি চিন্তা করে দেখেছো? কেন অন্য গ্রহে নেই জীবের অস্তিত্ব? ভাবা হচ্ছে এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলই সবচেয়ে প্রধান একটি বিষয় যার কারণে এই পৃথিবীতে জীবের অস্তিত্ব মেলে। তাহলে এই বায়ুমণ্ডল সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। দেখি আমরা আজকে আমি বলবো, তোমরা যখন এই ধরনের পাঠের সামনে উপস্থিত থাকবে তখন খাতা এবং কলম নিয়ে বসবে, কারণ এখানে কিছু প্রয়োজনীয় তথ্য থাকে, সেগুলো তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করবে। আজকের পাঠ শিরোনামটি যথারীতি তোমরা তোমাদের খাতায় লিখে নিবে, বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তার মানে আজকে আমরা যা পাঠে থেকে যা অর্জন করব আজকের পাঠ থেকে তা দেখছি। বায়ুর উপাদানগুলোর নাম তোমরা বলতে পারবে। বায়ুমণ্ডল যে আছে, এই বায়ুমণ্ডলে কিছু উপাদান আছে, সেই উপাদানগুলো তোমরা বলতে পারবে। বায়ুমণ্ডলের স্তরগুলো চিহ্নিত করতে পারবে। বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলো তোমরা ছবি এঁকে চিহ্নিত করে বলতে পারবে কোন স্তরটি কি নাম। আর সবশেষে দেখছি বায়ুমণ্ডলের স্তরগুলোর বৈশিষ্ট্য তোমরা বর্ণনা করতে পারবে। এখন আমরা মূল পাঠে আসি। আমরা দেখছি এইভাবে ঢাকা একটি চিত্র। আসলে পৃথিবীকে এইভাবে চাদরের মতো ঢেকে আছে, বা যদি বলি একটি ঢাকনি দিয়ে ঢাকার মতো ঢেকে আছে বায়ুমণ্ডল। পৃথিবী তোমরা জানো নিজ অক্ষে প্রতিনিয়ত আবর্তন করছে। এই বায়ুমণ্ডলটিও পৃথিবীর এই আবর্তনের সাথে সাথে আবর্তন করতে থাকে, কারণ পৃথিবীর একটি মাধ্যাকর্ষণ শক্তি আছে না? এই মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে পৃথিবী তার বায়ুমণ্ডলটিকে ভূপৃষ্ঠের সাথে আটকে রেখে, এবং পৃথিবী যখন আবর্তন করে তখন এই বায়ুমণ্ডলটিও তার সাথে আবর্তন করে। পৃথিবীর উপরে কিছু উপাদান আমি বলেছি, এইগুলোই আসলে বায়ুমণ্ডল। অদৃশ্য, আমরা এটি দেখতে পাই না, তাই তো? এটি একটি অদৃশ্য আবরণ, এটি খালি চোখে বা কোনোভাবেই দেখা যায় না। তাহলে আজকে আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। তাহলে এই বায়ুমণ্ডলটি কি সেটি আমাদের একটি সংজ্ঞার মাধ্যমে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হয়। তাহলে বায়ুমণ্ডল কি সেই সংজ্ঞাটি আমরা একটু খাতায় লিখে নেব। দেখতে পাচ্ছি যে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটি একটি গ্যাসীয় আবরণ, এটি পৃথিবীকে বেষ্টন করে আছে, এটি বায়ুমণ্ডল। তোমরা একটু খাতায় এটি লিখে নিবে, যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের যদি প্রশ্ন আসে বায়ুমণ্ডল কি, তোমরা জ্ঞানমূলক প্রশ্ন আসলে সহসাই উত্তর করতে পারবে যে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাই বায়ুমণ্ডল। আমরা
বায়ুমণ্ডল কি জানতে পারলাম। বলেছিলাম যে বায়ুমণ্ডলে কিছু উপাদান আছে। তা বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে তার দু একটি কি তোমরা মনে করতে পারো? হ্যাঁ, আমি জানি তোমরা বলবে যে আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি অক্সিজেন, এটি বায়ুমণ্ডল থেকে পাই। হ্যাঁ, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটিও বায়ুমণ্ডলে থাকে। তা এরকম বায়ুমণ্ডলে দুই একটি উপাদানের নাম কিন্তু তোমরা বলতে পারবে। তবুও আজকে আমি আরো বিস্তারিত উপাদান এখানে উপস্থাপন করেছি। দেখো, এই চারটিতে দেখা যাচ্ছে যে অক্সিজেন একটি উপাদান, যেটি আমি বলেছি এটি বায়ুমণ্ডলে আছে 20.71%। তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেন শতকরা আছে 20.71। যদি 100% বায়ুমণ্ডল ধরি, তার শতকরা 20.71 ভাগই আছে অক্সিজেন। নাইট্রোজেন দেখো অনেক বেশি আছে, এখানে দেখাচ্ছে নাইট্রোজেন আছে 78.02, শতকরা 78.02 আছে নাইট্রোজেন। কার্বন ডাইঅক্সাইড আমি বলেছি আমরা নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটিও বায়ুর একটি উপাদান। এটি আছে দেখো খুব সামান্য পরিমাণে 0.03, শতকরা 0.03। তাহলে অক্সিজেন এবং নাইট্রোজেনের তুলনায় এটি খুবই যৎসামান্য। আছে আর্গন বলে একটি উপাদান, এটিও আছে শতকরা 0.80। জলীয় বাষ্প, তোমরা জানো যে জলীয় বাষ্প কি। জলীয় বাষ্প আসলে কিছুই না, এগুলো হলো আমাদের যে ভূপৃষ্ঠে পানি আছে, এগুলো সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং এটিও কিন্তু বায়ুমণ্ডলের একটি উপাদান। তো এই জলীয় বাষ্প আছে শতকরা 0.41। এছাড়াও আরো অন্যান্য গ্যাস আছে, সেগুলো আছে শতকরা 0.02। তাহলে আমরা বায়ুতে যে উপাদানগুলো আছে বায়ুমণ্ডলের উপাদান, সেটি আমি একটি মাইন্ড ম্যাপিং এর সাহায্যে উপস্থাপন করেছি। তোমরা এই কাজটিকে ঠিক এইভাবে যদি মাইন্ড ম্যাপিং বা মনোচিত্র বলে এটিকে বাংলায়, এইভাবে যদি লিখে রাখো, পরীক্ষার আগে যদি তোমরা খাতার পাতাটি খুলে এই চার্টটি দেখো, সেটি তোমাদের স্মৃতিতে স্থায়ী পাবে এবং পরীক্ষার হলে গিয়ে উত্তর লিখতে অনেক সহায়ক হয়। তো এইভাবেই তোমরা খাতায় এই কাজগুলো করবে। তাহলে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো সেটি আমরা এইভাবে চিত্রের মাধ্যমে, হ্যাঁ, মনোচিত্রের মাধ্যমে মনে রাখব। আমরা বলেছিলাম, আলোচনা করলাম বায়ুমণ্ডলের উপাদান কি কি। এখন আমরা বায়ুমণ্ডলের কিছু স্তর আছে, সেই স্তরগুলো নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডলে আসলে 5টি স্তর আছে। সেই 5টি স্তরে একটি হলো ট্রপোমণ্ডল, একটি হলো স্ট্র্যাটোমণ্ডল, একটি হলো মেসোমণ্ডল, আরেকটি তাপমণ্ডল, আর সর্বশেষে দেখছি এক্সোমণ্ডল। এই 5টি স্তর বায়ুমণ্ডলে আছে। আমরা এই 5টি স্তর একটু চিত্রের মাধ্যমে যদি দেখি, এখানে ইংরেজি টার্মগুলো দেওয়া আছে। দেখো লেখা আছে, প্রথম যেটি পৃথিবীর ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে আছে সেটিকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরটিকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে বলা হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, এবং থার্মোস্ফিয়ারের উপরে আছে এক্সোস্ফিয়ার। আমরা আরো ভালোভাবে আরেকটি চিত্র এখানে উপস্থাপন করেছি। বাংলা এবং ইংরেজি দুটো শব্দ দিয়েই এখানে স্তরগুলোকে দেখানো হয়েছে। তোমরা বাংলার সাথে ইংরেজি শব্দগুলোও পড়বে এবং খাতায় লিখে নিবে, কারণ তোমাদের কিন্তু এমসিকিউতে এই প্রশ্নগুলো আসতে পারে। বহু নির্বাচনী প্রশ্নে এই ধরনের তথ্য দিয়ে প্রশ্ন হতে পারে। এই জন্য বাংলা এবং ইংরেজি দুটো শব্দই তোমাদের জানতে হবে। ট্রপোমণ্ডল আমরা দেখছি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোমণ্ডল এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোমণ্ডল এটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার, তাপমণ্ডল এটাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার,
আর এক্সোমন্ডল এটিকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে আমরা 5টি বায়ুমণ্ডলের স্তর জানলাম, তার বাংলা এবং ইংরেজি উভয় নামটি আমরা জানলাম। আমি আশা করি এই ব্যাপারে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে সক্ষম হবে। আমরা তোমাদের বইতে এরকম একটি চিত্র দেওয়া আছে, তোমাদের ভূগোল ও পরিবেশ এই পাঠ্যপুস্তকটির 71 নম্বর পৃষ্ঠায় এই চিত্রটি দেওয়া আছে। আমি চিত্রটিতে দেখিয়েছি, একদম হুবহু চিত্রটি এরকমই আছে। তা তোমাদের এখানে দুটো জিনিস দেখিয়েছে। স্তরটিকে ওরা প্রথমে দুটো ভাগে ভাগ করেছে, একটি বলছে সমমণ্ডল, আরেকটি বলছে অসমমণ্ডল। যদিও এই চিত্রের অনেক কিছু তোমাদের পাঠ্যপুস্তকে বিস্তারিত আলোচনায় নাই, কিন্তু চিত্রটি আছে এইভাবে, সমমণ্ডল এবং অসমমণ্ডল দুটো স্তর দেখাচ্ছে। আর এটি কোনটি কত কিলোমিটার বিস্তৃত সেটিও দেখিয়েছে। আর 5টি যে স্তর সেটি তো দেখানোই আছে। এবং একটি জিনিস এখানে সবচেয়ে দেখার বিষয় দেখবে, এক্সোমণ্ডলের উপরে মহাকাশ দেখিয়েছে। তার মানে এক্সোমণ্ডল পর্যন্ত এটি সৌরজগৎ, হ্যাঁ, এরকম আমরা একটা জায়গায় পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর, এরপরে মহাকাশটি ওরা বুঝাতে চেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রতে কিছু ছবি দেখবে আছে, কোথা দিয়ে প্লেন উঠছে, কোথা দিয়ে রকেট উঠছে, না? তো এগুলো কিন্তু এখানে কিছু তথ্য আছে। অতএব চিত্রটি নিয়ে তোমরা একটু মাঝে মধ্যে চিত্রটি নিয়েও মানে নিজেদের মধ্যে নিজে একা বসে কাজটি করতে পারো। তোমার অন্য যে সহপাঠীরা আছে তাদের সাথে বিদ্যালয়ে গিয়ে আলোচনা করতে পারো, বা ছবিও আঁকতে পারো নিজের খাতায় আবার নতুন করে। আমরা এটি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আসলে আমরা এখানে বায়ুমণ্ডলের একটি স্তরের কিছু ছবি দেখিয়েছি। ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে যে স্তরটি সেটি আমরা দেখেছিলাম ট্রোপোমণ্ডল, না? সেই ট্রোপোমণ্ডলটির কিছু ছবি দেখানো হয়েছে। ছবি দেখানো হয়েছে, তার উপরে আমি কিছু শব্দও বসে দিয়েছি। তা এই শব্দগুলো এই ট্রোপোমণ্ডলে খুবই গুরুত্বপূর্ণ। ট্রোপোমণ্ডল এটি দেখো, বলা হচ্ছে যে এটির বিস্তৃত নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 19 কিলোমিটার। তোমরা আগেই জানো যে নিরক্ষীয় অঞ্চল কোনটি পৃথিবীতে, ওই যে 0 ডিগ্রি অক্ষরেখা, এর থেকে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে কিছু অঞ্চল যেটি নিরক্ষীয় অঞ্চল, সেইখানে এটির বিস্তৃতি প্রায় 16 থেকে 19 কিলোমিটার। জায়গা ভেদে একটু পরিবর্তন আছে। আর মেরুতে, ওই যে বলেছিলাম উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, সেই মেরুতে 13 কিলোমিটার বিস্তৃত এই ট্রোপোমণ্ডলটি। আর বলা হচ্ছে ট্রোপোমণ্ডলটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, কারণ ভূপৃষ্ঠের সাথেই লাগানো, না? এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এবং বায়ুমণ্ডলের যে ওজন আছে তার সাথে যদি তুলনা করা হয়, এই ট্রোপোমণ্ডলের ওজন 75 ভাগ। টোটাল বায়ুমণ্ডলের ওজন যদি 100 ভাগ হয়ে থাকে, 75 ভাগ ওজনই আছে এই ট্রোপোমণ্ডলে। তাহলে বোঝা যাচ্ছে যে ট্রোপোমণ্ডলে অনেক উপাদান বেশি আছে, না? তাহলে এখানে দেখলাম বায়ুমণ্ডলের ওজনের 75 ভাগ এই ট্রোপোমণ্ডলে। আর এখানে বৃষ্টিপাত, তুষারপাত, ঝড় এগুলো আছে। আর দেখতে পাচ্ছি এখানে কুয়াশা, শিশির, মেঘ, বায়ু প্রবাহ এগুলো এখানে হয়ে থাকে। কুয়াশা, তোমরা জানো যে কুয়াশা কি জিনিস, না? সেটি আসলে এই ট্রোপোমণ্ডল থেকেই হয়। শিশির যে পড়ে, দেখো না সকালে ঘাসে শিশির পড়ে থাকে, সেটিও কিন্তু এই ট্রোপোমণ্ডলের সাথেই জড়িত। আর যেই যে বাতাস প্রবাহিত হয়, এই বায়ু প্রবাহটাও কিন্তু এই ট্রোপোমণ্ডলের সাথে। তুষার যে হয়, ঝড় বৃষ্টি হয়, সবটি এই ভূপৃষ্ঠের এই স্তর, বায়ুমণ্ডলের এই স্তর ট্রোপোমণ্ডলে দ্বারাই সংগঠিত হয়। ট্রোপোমণ্ডলের একটি জায়গায় আমরা দেখি যে এটা বলা হচ্ছে ট্রোপোমণ্ডলের ঊর্ধ্বসীমা, মানে সবচেয়ে ট্রোপোমণ্ডলের শেষ প্রান্ত, এটিকে বলা হয় ট্রোপোবিরতি। ট্রোপোবিরতিতেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এইখানে আসলে বিমান চলাচল করে। কারণ
একটি কারণ আছে, সেটি হলো এই ট্রপোমণ্ডলের যেই মানে শেষ প্রান্ত, যেটি ট্রপোপজ বলছি বা ট্রপোবিরতি, এখানের আসলে বায়ু স্থির, এখানে ঝড় বৃষ্টি নেই বললেই চলে। অতএব বিমান এখানে খুব ভালোভাবে চলতে পারে, সেই জন্য বিমান চলাচলের জন্য এটি একটি ভালো পথ। তো যারা বিমানে ভ্রমণ করেছে তাদের সেই অভিজ্ঞতা আছে। তা দেখবে যে বিমানটি একসময় সোজা পথে যখন চলতে শুরু করে, সেই স্তরটি আসলে ট্রপোমণ্ডলের শেষ প্রান্ত, ট্রপোবিরতি বা ট্রপোপস। আর এটির তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা এই যেই ট্রপোমণ্ডলের জায়গাটি দেখিয়েছিলাম, সেই দেখো বিমান চলে আসলে, এই জিনিসটি একটু মনে রাখবে তোমরা। আমরা দেখতে পাচ্ছি এর পরের স্তর, ট্রপোমণ্ডলের ঠিক উপরের স্তরটি, এটা হলো স্ট্র্যাটোমণ্ডল, ইংলিশে এটাকে বলেছিলাম স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোমণ্ডলের গভীরতা 50 কিলোমিটার, মানে এটি 50 কিলোমিটার পর্যন্ত এটির বিস্তৃতি। এই 50 কিলোমিটারের মধ্যে এই স্ট্র্যাটোমণ্ডলের উপরের যেই জায়গাটি, এটির যেই শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তটাকে বলা হয় দেখো স্ট্র্যাটোবিরতি। আমরা যে ট্রপোমণ্ডলে যেমন ট্রপোবিরতি পড়েছিলাম, যে ট্রপোমণ্ডলের শেষ প্রান্ত, ঠিক এরকম স্ট্র্যাটোমণ্ডলের শেষ প্রান্তে যেই জায়গাটুকু, সেটাকেও কিন্তু স্ট্র্যাটোবিরতি বলা হয়। এটিতে একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটি হলো ওজোন গ্যাসের স্তর আছে এই স্ট্র্যাটোমণ্ডলে। এই ওজোন স্তরটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ওজোন স্তরের কারণেই কিন্তু পৃথিবীতে জীবের অস্তিত্ব মেলে। আর এই স্ট্র্যাটোমণ্ডলের আবহাওয়া শান্ত, শুষ্ক, এখানেও ঝড় বৃষ্টি নেই। তা এটি জেট বিমান চলে এখান দিয়ে। আমরা বলেছিলাম ট্রপোমণ্ডলে বিমান চলে, আর জেট বিমান সেটি চলে আসলে এই তোমার স্ট্র্যাটোমণ্ডলে। আর ওজোন গ্যাস নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। এই স্ট্র্যাটোমণ্ডলের যেই স্থানে ওজোন গ্যাসীয় স্তর আছে, সেই জায়গাটি গুরুত্বপূর্ণ কেন দেখো, আমরা দেখলাম যে এই ওজোন স্তর কেন বায়ুমণ্ডলের খুব গুরুত্বপূর্ণ। আসলে সূর্যের আলোর যে অতি বেগুনি রশ্মি আছে, এটি ওজোন স্তর চুষে ফেলে, শোষণ করে নেয়। শোষণ করার ফলে এর যে ক্ষতিকারক জিনিসটি আছে, সেটি আর ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। আমরা এরপরে দেখছি মেসোমণ্ডল তৃতীয় স্তর, না, ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, তারপরে মেসোমণ্ডল। এর গভীরতা 80 কিলোমিটার, তাপমাত্রা 83 ডিগ্রি সেলসিয়াস। এরও যে শেষ সীমানাটা, সেটিকে বলা হয় মেসোবিরতি। আর এটিও কিন্তু সবচেয়ে শীতলতম একটি স্তর। এই কারণে যে উল্কা যে ছুটে আসে পৃথিবীর দিকে, সেই উল্কাটি এই স্তরে এসে একদম পুড়ে যায়, কারণ এই স্তরটি খুব শীতল। এরপরে আমরা দেখছি তাপমণ্ডল হলো, এর গভীরতা প্রায় 500 কিলোমিটার। আর এখানে বায়ু আয়নযুক্ত, তার মানে এখানে রঞ্জন রশ্মি ও বেগুনি রশ্মি আছে। এই স্তরে বেতার তরঙ্গ বাধা পেয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এই যে আমরা যে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল চালাই, এই স্তরের কিন্তু ভূমিকা আছে এখানে। এই তাপমণ্ডলে এই বেতার তরঙ্গ বাধা পেয়ে সে এই যে আয়নযুক্ত যে বায়ু আছে, এখানে বাধা পেয়ে সে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এই স্তরটি কিন্তু গুরুত্বপূর্ণ সেদিক থেকে। আর লাস্টে যেই স্তরটি, সেটা হলো এক্সোমণ্ডল। এর গভীরতা 960 কিলোমিটার। এর তাপমাত্রা 300 থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এর তাপমাত্রা খুব উচ্চ। এরপরে আছে মহাকাশ, এটি আমি আগেও বলেছি। তো
তোমরা এটি নিয়ে অনেকগুলো কুইজ করতে পারো। দেখো আমি সাজিয়ে রেখেছি ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল। এখানে কিছু শব্দ বা সংখ্যা বসিয়েছি, তো এগুলো দিয়ে তোমরা কিন্তু কুইজ তৈরি করতে পারো। হ্যাঁ, আর এটি নিয়ে কাজ করতে পারো। পৃথিবী গোল করে এঁকে এরকম 3-4টা দাগ দিয়ে এক একটা স্তরের নাম লিখতে পারো, এরকম কাজ করতে পারো। আর মূল্যায়নের জন্য আমি কিছু প্রশ্ন রেখেছি। দেখো প্রশ্নগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, বায়ুর উপাদানগুলো কি কি, তোমরা দুটো নাম তো অনায়াসে বলতে পারবে, অক্সিজেন, নাইট্রোজেন। বলা হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে, তোমরা বলবে স্ট্র্যাটোমণ্ডলে। না, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি ও ঝড় আছে, তোমরা বলে দিবে ট্রোপোমণ্ডলে। ওজোন স্তরের বৈশিষ্ট্য কি, এটি সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পুড়ে যায়, সবচেয়ে শীতল স্তর, হ্যাঁ, যেটিতে মেসোমণ্ডল, সেখানে এই উল্কা পুড়ে যায় আমরা দেখেছি। একটি বাড়ির কাজ রেখেছি তোমাদের জন্য, পৃথিবীতে জীবের অস্তিত্ব মিলে বায়ুমণ্ডলের জন্য। এই বায়ুমণ্ডলের স্তরের ছক আঁকো। আমরা 5টা লাইন দিয়ে 5টা স্তরের নাম লিখে ফেলবো না, লিখে ওই প্রত্যেকটা স্তর সম্বন্ধে 2-3টি লাইন লিখে রাখবো, যাতে সৃজনশীল প্রশ্ন যেরকমই হোক না কেন তোমার এই তথ্যগুলো জানা থাকলে তোমরা যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে আমি যদি আজকের পাঠের একটু পেছন দিক থেকে আসি, যে আমরা বায়ুমণ্ডল কি, আমরা দেখেছি একটি গ্যাসীয় আবরণ ভূপৃষ্ঠকে বেষ্টন করে আছে, এটি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান আছে, অক্সিজেন, নাইট্রোজেন, এরকম। বায়ুমণ্ডলে 5টি স্তর আলোচনা করেছি, ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠের বিষয়গুলি পাঠ্যপুস্তক থেকে বারবার পড়বে এবং নিজের খাতায় গুরুত্বপূর্ণ শব্দগুলো লিখে সেগুলো অনুশীলন করবে। তাহলে পরীক্ষায় যে প্রশ্নই হোক না কেন তোমরা সহজেই তা উত্তর দিতে পারবে। আজকে আমি পাঠ শেষে তোমাদের জন্য কিছু নৈতিকতার কথা বলে যেতে চাই। তোমরা নিজেদের মধ্যে নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর নিজে যদি আত্মবিশ্বাসী হয়ে ওঠো, তাহলে তুমি যে কোনো কাজই করতে সফল হবে এবং তোমার জীবনে সার্থকতা আসবে। তাহলে আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠব, নিজের উপরে ভরসা করতে শিখব। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব, 10ম শ্রেণীর অর্থনীতি নিয়ে আলোচনা করব। আজকে আমরা 6ষ্ঠ অধ্যায়টা পড়ব। এই অধ্যায়ে আমরা দেখব বাংলাদেশের জাতীয় আয় কি এবং জাতীয় আয় কিভাবে নিরূপণ করতে হয়। এইটা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। একটি দেশের জাতীয় আয় বলতে আমরা কি বুঝি এবং সেই জাতীয় আয় আমরা কিভাবে পরিমাপ করতে পারি। আজকের ক্লাসে আমরা প্রথম যে পাঠ শিখব, সেই পাঠ শেষে আমরা শিখতে পারবো জাতীয় আয়ের ধারণাগুলো, জাতীয় আয়কে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, কয় রকম ভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। প্রথমে আমরা দেখব জাতীয় আয় বলতে আমরা আসলে কি বুঝি। একজন মানুষের আয় যেমন আমরা পরিমাপ করতে পারি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয় যেমন আমরা পরিমাপ করতে পারি, তেমনিভাবে একটা দেশের আয় আমরা পরিমাপ করতে পারি। একটা দেশের আয়কে যখন আমরা পরিমাপ করি তখন আমরা সেটাকে বলি একটি দেশের মোট জাতীয় আয়। তাহলে একটি দেশের আয়কে আমরা কিভাবে পরিমাপ করতে পারি? একটি দেশের মধ্যে যে নাগরিকরা থাকে তাদের যে আয়, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থাকে তাদের যে আয়, এই সবগুলো আয়কে যদি আমরা একসাথে করি তাহলে আমরা পাবো সেই দেশের মোট জাতীয় আয়।
আমরা যদি স্ক্রিনে লেখাটা পড়ে দেখি, একটু স্ক্রিনে লেখার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখতে পারবো জাতীয় আয় বা সামষ্টিক আয় বলতে আমরা কি বুঝি। একটি দেশের সমস্ত মানুষের এবং ব্যবসায়ের আয়ের সমষ্টিকে জাতীয় আয় বলা হয়। তার মানে এটা হলো যে নাগরিকরা আছে তাদের আয় এবং ওই নির্দিষ্ট দেশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তাদের আয়, সবগুলো আয়কে যদি আমরা একসাথে করি তাহলে আমরা পাই একটি দেশের মোট জাতীয় আয়। একটি দেশের জাতীয় আয়ের উপর নির্ভর করে আমরা একটা দেশকে সংজ্ঞায়িত করতে পারি। একটা দেশ ধনী না গরিব, নাকি উন্নত না অনুন্নত, আমরা সেই বিবেচনা করতে পারি ওই দেশের জাতীয় আয়কে দেখে। যদি কোনো দেশের জাতীয় আয় অনেক বেশি হয়, আমরা নিঃসন্দেহে বলতে পারি ওই দেশটা ধনী অথবা উন্নত। যদি জাতীয় আয় কম হয় তাহলে আমরা বলতেই পারি ওই দেশটা দরিদ্র অথবা অনুন্নত। একটি দেশের জাতীয় আয়কে বিভিন্ন রকমভাবে পরিমাপ করা যায়। এখানে তোমার স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছ, একটি দেশের জাতীয় আয়কে পরিমাপ করা যেতে পারে জিডিপি দিয়ে, জিএনআই দিয়ে অথবা এনএনআই দিয়েও পরিমাপ করা যায়। আমরা আজকের ক্লাসে ডিটেলস জানার চেষ্টা করব জিডিপি বলতে আমরা কি বুঝি, জিএনআই বলতে আমরা কি বুঝি, এনএনআই বলতে আমরা কি বুঝি, বা এগুলো দিয়ে আমরা কিভাবে জাতীয় আয়কে পরিমাপ করতে পারি। প্রথম আমরা দেখি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি অথবা মোট দেশজ উৎপাদন বলতে আমরা কি বুঝি। শব্দটার মধ্যে একটু একটা ব্যাপার লুকিয়ে আছে, যে একটি নির্দিষ্ট দেশের যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হয়। মোট দেশজ উৎপাদন বলতে আমরা বুঝি একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হয় সেটাকে আমরা মোট দেশজ উৎপাদন বলি। বাট যদি আমরা এটাকে আরেকটু গুছিয়ে বলি, অর্থনীতির ভাষায় যদি এটাকে আমরা আরেকটু গুছিয়ে বলি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সামষ্টিক মূল্যকে আমরা বলছি একটি দেশের মোট দেশজ উৎপাদন। এখানে খেয়াল রাখতে হবে বাচ্চারা, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম রয়ে গিয়েছে। প্রথম যেটা হলো সেটা হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে হতে হবে। দ্বিতীয়টি হচ্ছে চূড়ান্ত যে পণ্যদ্রব্য উৎপাদিত হয় সেটা, এবং তৃতীয়ত হচ্ছে এই চূড়ান্ত পণ্যদ্রব্যগুলোর সামষ্টিক বাজার মূল্য। এই তিনটা জিনিসকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা হতে হবে অবশ্যই, এবং দ্বিতীয়ত হচ্ছে চূড়ান্ত পণ্যদ্রব্য। চূড়ান্ত পণ্যদ্রব্য বলতে আমরা বুঝি যে পণ্যদ্রব্যগুলো আমরা ব্যবহার উপযোগী পণ্যদ্রব্য। একটা পণ্যদ্রব্য যখন আমরা উৎপাদন করি তখন ওই পণ্যদ্রব্যটা বিভিন্ন ধাপ পার হয়ে কনজিউমারের কাছে আসে। কনজিউমারের কাছে যখন এটা আসে তখন আমরা সেটাকে বলছি চূড়ান্ত পণ্যদ্রব্য। তো একটি দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে চূড়ান্ত পণ্যদ্রব্য হতে হবে, এবং অবশ্যই সেই পণ্যদ্রব্যের বাজার মূল্য হতে হবে। এই তিনটা কনসেপ্টকে মাথায় রাখতে হবে আমরা যদি মোট দেশজ উৎপাদন অথবা জিডিপি অথবা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বুঝতে চাই। আমরা যদি একটু উদাহরণটা দেখি, এখানে স্ক্রিনে যে উদাহরণটা দেওয়া আছে, উদাহরণটা যদি তোমরা দেখো, একটা নির্দিষ্ট দেশে, এখানে শুধুমাত্র উদাহরণে বলা হয়েছে একটা নির্দিষ্ট দেশে তিনটা পণ্যদ্রব্য উৎপাদিত হয়েছে: ধান, জামা এবং কলম। বাস্তবিক অর্থে কিন্তু একটা দেশে শুধুমাত্র তিনটা পণ্যদ্রব্য উৎপাদিত হয় না, আর অনেক পণ্যদ্রব্য উৎপাদিত হয়। আমরা আমাদের আলোচনাটাকে সহজ করার জন্য আমরা শুধুমাত্র এখানে তিনটা পণ্যদ্রব্যের উদাহরণ নিয়ে এসেছি। আমরা ধরে নেই যে একটা নির্দিষ্ট দেশের একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র এই তিনটা পণ্যদ্রব্য উৎপাদিত হয়েছে: ধান, জামা কাপড় এবং কলম। এখানে যে উদাহরণটা বলা হয়েছে, তোমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, উদাহরণে বলা হয়েছে একটা নির্দিষ্ট দেশের মধ্যে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র 100 কুইন্টাল ধান উৎপাদিত হয়েছে। প্রথমত 100 কুইন্টাল ধান উৎপাদিত হয়েছে, দ্বিতীয়ত 1000টি জামা উৎপাদিত হয়েছে, তৃতীয়ত 1000টি কলম উৎপাদিত হয়েছে। আমরা ধরে নেই যে শুধুমাত্র এই তিনটা জিনিসই উৎপাদিত হয়েছে। তাহলে আমরা এই তিনটা জিনিস দিয়ে একটি দেশের জাতীয় মোট দেশজ উৎপাদন কিভাবে পরিমাপ করব? মনে রাখতে হবে এই তিনটা জিনিসের বাজার মূল্যকে যদি আমরা একসাথে করি তাহলেই আমরা পাবো সেই দেশের মোট দেশজ উৎপাদন।
একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট দেশের মধ্যে শুধুমাত্র 3টা পণ্যদ্রব্য উৎপাদিত হলো, ধান, জামা কাপড় এবং কলম। এখন এই 100 কুইন্টাল ধানের যে বাজার মূল্য আছে সেটা, দ্বিতীয়ত হচ্ছে 1000টা জামা যে উৎপন্ন হলো সেটার যে বাজার মূল্য, তৃতীয়ত হচ্ছে 1000টা যে কলম উৎপাদিত হলো সেই 1000টা কলমের বাজার মূল্য। এই তিনটাকে যদি আমরা এখন একসাথে করি তাহলেই আমরা পাবো একটি নির্দিষ্ট দেশের মোট দেশজ উৎপাদন। এখন বাস্তবিক অর্থে কি শুধুমাত্র 3টা পণ্যদ্রব্য উৎপাদিত হয়? না, বাস্তবিক অর্থে শুধুমাত্র 3টা পণ্যদ্রব্য উৎপাদিত হয় না। বাস্তবিক অর্থে একটা দেশের একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক অনেক পণ্যদ্রব্য উৎপাদিত হয়। তাহলে এই যত রকম পণ্যদ্রব্য উৎপাদিত হোক না কেন, যত রকম সেবা উৎপাদিত হোক না কেন, এই সবগুলো পণ্যদ্রব্য অথবা সেবার সামষ্টিক বাজার মূল্যকে আমরা একসাথে বলবো ওই নির্দিষ্ট দেশের নির্দিষ্ট সময়ের জন্য মোট দেশজ উৎপাদন। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম মোট দেশজ উৎপাদন হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যতগুলো পণ্যদ্রব্য অথবা সেবা উৎপন্ন হবে সেই সবগুলো পণ্যদ্রব্য অথবা সেবার সামষ্টিক বাজার মূল্যটাকে আমরা বলছি মোট দেশজ উৎপাদন। আমরা তাহলে কিভাবে ক্যালকুলেট করতে পারলাম? যতগুলো পণ্যদ্রব্য উৎপাদিত হলো সবগুলো পণ্যদ্রব্যের বাজার মূল্যটাকে আমরা একসাথে সামষ্টিকভাবে যোগ করে আমরা পাবো সেই দেশের মোট দেশজ উৎপাদন। এখন এখানে আরেকটা ব্যাপার রয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে যেই পণ্যদ্রব্যটা কনজিউমারের কাছে বা ভোক্তার কাছে আসে সেটাকে আমরা বলছি চূড়ান্ত পণ্যদ্রব্য। মনে রাখতে হবে চূড়ান্ত পণ্যদ্রব্যই হতে হবে। একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা, নির্দিষ্ট সময় এবং চূড়ান্ত পণ্যদ্রব্য হতে হবে। এখানে একটা জিনিস তোমাদের কাছে মনে হতে পারে বাচ্চারা, যে এখানে তো ধানের কথা বলা হয়েছে। তো ধান যখন একজন ভোক্তার কাছে আসে তখন ভোক্তা কি ধানটাকে ভোগ করে বা ধানটা কি খাওয়া যায়? না, ব্যাপারটা এমনটা না। ধান থেকে যখন আমরা চাল উৎপন্ন করব তাহলে সেই চালটাকে আমরা বলছি চূড়ান্ত পণ্যদ্রব্য। কথা বুঝতে পারছো? তার মানে হলো আমরা পেলাম ধান, চাল, জামা কাপড় এবং কলম, এই তিনটার সামষ্টিক বাজার মূল্যকে আমরা বলছি সেই দেশের মোট দেশজ উৎপাদন। এখন আসো বাচ্চারা, মোট জাতীয় আয় অথবা গ্রস ন্যাশনাল ইনকাম অথবা জিএনআই বলতে আমরা কি বুঝি? মনে রাখতে হবে জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম, তার মানেটা হচ্ছে একটি নির্দিষ্ট দেশের যে নাগরিকরা যে পণ্যদ্রব্য উৎপন্ন করে বা সেবা উৎপন্ন করে সেটার বাজার মূল্যকে আমরা বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অথবা মোট জাতীয় আয়। খেয়াল রাখতে হবে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হয় সেই পণ্যদ্রব্যগুলো ওই দেশের নাগরিকরা উৎপন্ন করে। তার সাথে সাথে এটাও ঠিক যে একটি নির্দিষ্ট দেশের নাগরিকরা শুধুমাত্র ওই দেশেই পণ্যদ্রব্য অথবা সেবা উৎপন্ন করার কাজে লিপ্ত থাকে তা না, ওরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে পণ্যদ্রব্য অথবা সেবা উৎপন্ন করে থাকে। সো ওরা যে ওদের আয়টা দেশের মধ্যে পাঠায় সে আয়টাকেও আমরা একসাথে যোগ করে আমরা পাবো হচ্ছে মোট জাতীয় আয়। এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে বাচ্চারা, একটি নির্দিষ্ট দেশের নির্দিষ্ট সীমারেখার মধ্যে যে পণ্যদ্রব্য উৎপাদিত হলো সেই পণ্যদ্রব্যগুলো উৎপাদনের জন্য ওই দেশের নাগরিকরা যেমন কন্ট্রিবিউট করলো, তার সাথে সাথে বিদেশি নাগরিকরা যে ওই নির্দিষ্ট দেশের মধ্যে বসবাস করছে তারাও কিন্তু কন্ট্রিবিউট করছে ওই পণ্যদ্রব্যগুলো উৎপাদন করার জন্য। সো বিদেশি নাগরিকরা যে পণ্যদ্রব্যগুলো উৎপাদন করছে সেটার যে বাজার মূল্য সেটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব এবং ওই দেশের নাগরিকরা যারা দেশের বাহির থেকে পণ্যদ্রব্য পাঠালো আমাদের দেশে সেটাকে আমরা যোগ করে দিব। তাহলে আমরা পাবো হচ্ছে একটি দেশের মোট জাতীয় আয়। আমি যদি আরেকটু সহজ করে বলি, একটি দেশের মোট দেশজ উৎপাদন যেটা পেলাম আমরা আগের আলোচনায়, মোট দেশজ উৎপাদনের সাথে আমরা আমাদের দেশের নাগরিকরা যে টাকাটা বিদেশ থেকে পাঠালো সেটাকে আমরা যোগ করে দিব এবং তার সাথে আমরা বাদ দিয়ে দেব এই নির্দিষ্ট সময়ের মধ্যে বিদেশি নাগরিকরা যে পণ্যদ্রব্য উৎপাদন করলো সেটাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে আমরা পাবো মোট জাতীয় আয়। এখানে একটা ছোট্ট একটা ব্যাপার আছে বাচ্চা, তোমরা স্ক্রিনে খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে মোট দেশের উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়। এখানে একটা নির্দিষ্ট একটা টার্ম আছে নিট উৎপাদন আয়। নিট উৎপাদন আয় বলতে আমরা কি বুঝবো? নিট উৎপাদন আয় হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে একটা নির্দিষ্ট দেশের নাগরিকরা যে পরিমাণ পণ্য উৎপাদন করলো
সেটা থেকে আমরা যদি বিদেশি নাগরিকরা যে পণ্যদ্রব্য উৎপাদন করলো সেটাকে বাদ দিয়ে দিই, যদি বাদ দেওয়ার পরে ফলাফলটা যদি ধনাত্মক হয়, তাহলে মনে রাখতে হবে আমাদের মোট দেশজ উৎপাদনের চাইতে আমাদের মোট জাতীয় আয়টা বেশি হবে। আর যদি ঋণাত্মক হয়, তাহলে আমাদের মোট দেশজ উৎপাদনের চাইতে আমাদের মোট জাতীয় আয়টা কমে যাবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে নিট উৎপাদন আয় হচ্ছে একটি দেশের মোট যে পণ্যদ্রব্য উৎপাদিত হলো, সেই উৎপাদিত পণ্যদ্রব্যগুলোর মধ্য থেকে বিদেশি নাগরিকরা যে পণ্যদ্রব্যগুলো উৎপাদন করলো সেটাকে বাদ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে নিট উৎপাদন আয়, এবং সেটার সাথে আমরা যদি মোট দেশজ উৎপাদনের সাথে যোগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে মোট জাতীয় আয়। তৃতীয়ত আমরা দেখব এখন নিট জাতীয় আয় বলতে আমরা কি বুঝি। কোনো জাতির মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় পূরণ বা অবচয়টা বাদ দিলে আমরা পাবো হচ্ছে নিট জাতীয় আয়। খেয়াল রাখতে হবে অবচয় এবং মূলধন। মূলধন বলতে সাধারণত আমরা শুধুমাত্র টাকা পয়সাকে বুঝি, যেটা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য শুরু করি অথবা ব্যবসা বাণিজ্য পরিচালনা করি। শুধুমাত্র অর্থনীতিতে মূলধন বলতে শুধুমাত্র টাকা পয়সাকে বোঝানো হয় না, অর্থনীতিতে মূলধন বলতে বোঝানো হয় যন্ত্রপাতি যেটাতে আমরা পণ্যদ্রব্য উৎপাদন করে থাকি। এখন পণ্যদ্রব্য উৎপাদন করার সময় আমরা যে যন্ত্রপাতিটা ব্যবহার করি, সেই যন্ত্রপাতিটা ব্যবহার করতে গিয়ে যন্ত্রপাতির যে মূল্য হ্রাস পেলো বা মূল্য ক্ষয় হলো, সেটাকে আমরা বলছি অপচয়। সো আমরা যদি অপচয়টা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো নিট জাতীয় আয়। তাহলে বাচ্চারা আমরা আজকে যে তিনটা জিনিস শিখলাম, সেই তিনটা জিনিস হলো আমরা জাতীয় আয়, মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয় এবং নিট জাতীয় আয়। আর এখন আমরা বাড়ির কাজে আগামীকাল যে বাড়ির কাজ যেটা করবে তোমরা, বাড়ির কাজের জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করার চেষ্টা করবে। মোট দেশজ উৎপাদনের ধারণা তোমরা লিখবে। দ্বিতীয় হচ্ছে মোট জাতীয় আয় বলতে কি বোঝায় সেটা লেখার চেষ্টা করবে, এবং জিডিপি, জিএনপি, এনএনআই এর পূর্ণরূপ লিখবে। এই তিনটা জিনিস তোমরা বাড়ির কাজ করার চেষ্টা করবে। তাহলে বাচ্চারা আমরা যেটা পেলাম, আমরা এই আলোচনা শেষে আমরা বুঝতে পারলাম একটা দেশের জাতীয় আয় কিভাবে পরিমাপ করা যাবে। এখন আমরা যে বাড়ির কাজটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেই বাড়ির কাজগুলো আমরা বাসায় বসে করার চেষ্টা করব, এবং স্কুল খুললে সেই বাড়ির কাজগুলো আমরা আমাদের বিষয় শিক্ষককে দেখানোর চেষ্টা করব। এখানে যে তোমরা নিজের মতো করে নিজের ভাষায় তোমরা খাতায় লিখবে। দ্বিতীয়টা হচ্ছে মোট জাতীয় আয় বলতে কি বুঝো। মোট জাতীয় আয় বলতে আমরা যেটা বুঝেছি বা তোমরা যেটা বুঝেছো সেটা তোমরা নিজের মতো করে খাতায় লিখবে। তৃতীয়টা হচ্ছে এখানে তিনটা সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, এদের পূর্ণ রূপ তোমাদেরকে লিখতে হবে। প্রথমটা হচ্ছে আমাদের জিডিপি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের জিএনপি, তৃতীয়টা হচ্ছে আমাদের এনএনআই। এই তিনটার পূর্ণ রূপ তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখে স্কুল যখন খুলবে তখন তোমরা তোমাদের বিশেষ শিক্ষককে এই তিনটা প্রশ্নের উত্তর তোমরা দেখাবে। আমি তাহলে সামারি করি আজকের ক্লাসটা। আমরা আমাদের যে ক্লাসের শেষে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে আমাদের দেশে মোট জাতীয় আয় বলতে আমরা কি বুঝি, জাতীয় আয়টাকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি সেটা আমরা শিখলাম, এবং জাতীয় আয়ের উপর ভিত্তি করে আমরা একটা দেশকে ধনী, গরিব, উন্নত, অনুন্নত বলতে পারি। তাহলে জাতীয় আয় পরিমাপ করার যে তিনটা পদ্ধতি ছিল, প্রথমটা ছিল আমাদের মোট দেশজ উৎপাদন অথবা জিডিপি। এটা হচ্ছে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে মানুষ যে পণ্যদ্রব্য উৎপাদিত হয় সেটাকে আমরা বলছি মোট দেশজ উৎপাদন। তারপরটা আমাদের ছিল মোট জাতীয় আয়। মোট জাতীয় আয় বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট দেশের নির্দিষ্ট সীমারেখার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই দেশের নাগরিকরা যে পণ্যদ্রব্য বা সেবা উৎপন্ন করে সেটার বাজার মূল্য। মনে রাখতে হবে, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে একটি দেশের নাগরিক শুধুমাত্র ওই নির্দিষ্ট দেশের সীমারেখার মধ্যেই অবস্থান করে না, ওরা পৃথিবীর যে কোনো দেশে অবস্থান করে পণ্যদ্রব্য বা সেবা উৎপাদনের কাজে নিয়োজিত থাকতে পারে, এবং ওরা ওখান থেকে যে টাকাটা বা আয়টা আমাদের দেশে পাঠায় সেটা কিন্তু জাতীয় আয়ের মধ্যে যোগ হবে। তৃতীয়ত আমাদের যেটা ছিল নেট জাতীয় ইনকাম, সেটা হচ্ছে আমরা যে পণ্যদ্রব্যগুলো উৎপাদন করি সেই পণ্যদ্রব্যগুলো উৎপাদন করতে গিয়ে আমরা যে অবচয়টুকু বাদ দিই সেখান থেকে আমরা পাই নেট জাতীয় আয়। এই তিনটা আমরা পাই। বন্ধুরা, তাহলে আমরা আজকে যেটা শিখলাম এই জাতীয় আয়ের ধারণাগুলো আমরা আশা করি আমাদের পরিষ্কার হলো। তোমরা যদি আমার এই ক্লাসটাকে পছন্দ করো, তোমরা আমার এই ক্লাসটাকে আবার তোমরা দেখতে পারবে আমার ঘরে, আমার স্কুলের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে, এবং তার সাথে সাথে আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে কিশোর বাতায়ন। সেই ওয়েবসাইটেও তোমরা
আমার এই ক্লাসটা তোমরা দেখতে পারবে। এবং আমি আশা করব যে তোমরা এই ক্লাসটা দেখার পরে তোমাদের যদি কোনো মতামত থাকে সেই মতামতগুলো আমাদেরকে